ভারত বিশাল বাহিনী আর দামি অস্ত্র নিয়েও বারবার পাকিস্তানের কাছে অপদস্থ হচ্ছে। ভারতীয় সামরিক বাহিনীর দুর্বলতার কারণ আধুনিকতা, ঘাটতি আর কৌশলগত চ্যালেঞ্জ। ভারতীয় সামরিক বাহিনীর সদস্যদের অদক্ষতার কারণে ভারত বারবার ক্ষতিগ্রস্ত হয়। ভারতীয় সামরিক বাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শক্তি হলেও বাস্তবতার মুখে তাদের কিছু গুরুতর দুর্বলতা রয়ে গেছে, বিশেষ করে বিমান বাহিনীতে। ভারতীয় বিমান বাহিনী বা IAF বর্তমানে প্রায় 30 থেকে 35টি স্কোয়াড্রন পরিচালনা করে, যেখানে আদর্শ সংখ্যা 42 স্কোয়াড্রন হওয়া উচিত ছিল। পাকিস্তান এবং চীন উভয়ই সম্ভাব্য যুদ্ধফ্রন্টে কার্যকর বিমান প্রতিরক্ষা বজায় রাখতে এই ঘাটটি একটা বড় বিপদ। ভারতীয় সেনাবাহিনী বিশ্বের বৃহত্তম বাহিনীগুলোর একটি হলেও বাস্তবে তাদের একাংশ সদস্য অদক্ষতা, সীমিত যুদ্ধের অভিজ্ঞতা এবং দুর্বল প্রশিক্ষণের কারণে অনেক সময় অপারেশনে পিছিয়ে পড়ে। বিশেষ করে উচ্চতর প্রযুক্তি ব্যবহারের দক্ষতার অভাব এবং বাস্তব যুদ্ধের তুলনায় অনুশীলনের গড়পড়তার মান বাহিনীর সক্ষমতা বড় প্রশ্ন তোলে। অনেক সময় দেখা গেছে সেনা সদস্যরা আধুনিক যুদ্ধযন্ত্র পরিচালনায় যথাযথ প্রশিক্ষণ না থাকায় সেগুলোর কার্যকারিতা শতভাগ পাওয়া যায় না। যেমন সুখোই Su-30 MKY এবং মিরাজ 2000-এর মতো জটিল বিমান চালাতে শুধু পাইলট নয়, পুরো গ্রাউন্ড সাপোর্ট টিমকেও অত্যন্ত দক্ষ হতে হয়। কিন্তু বাস্তবে ভারতীয় বাহিনী অনেক সময় এই অংশে টেকনিক্যাল টিম পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত নয়, যার ফলে যান্ত্রিক ত্রুটি, ডেটা ব্যাকলগ এবং দুর্ঘটনাও ঘটে থাকে। ইন্ডিয়ান বিমান বাহিনীর অনেকগুলো স্কোয়াড্রন এখনও সোভিয়েত আমলের MiG-21 বা জাগুয়ারের মতো ফাইটার দিয়ে পূর্ণ। MiG-21 বিমানের বয়স প্রায় 40 থেকে 50 বছর, যেগুলোর মধ্যে দুর্ঘটনার হার এত বেশি যে ভারতে এগুলোকে ফ্লাইং কফিন বলা হয়। যদিও ভারতের হাতে Su-30 MKI, রাফাল, মিরাজ 2000 এবং হাল তেজাস আছে, কিন্তু এই আধুনিক বিমানগুলোর সংখ্যা কম এবং অপারেশনাল রেডিনেস অনেক সময় নিচে নেমে যায়। আরও একটি বড় দুর্বলতা হল লজিস্টিক এবং পার্টস সরবরাহ। Su-30 MKI যেহেতু রাশিয়ান প্ল্যাটফর্ম, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ভারতকে যন্ত্রাংশ সংগ্রহে সমস্যা হচ্ছে। এছাড়াও দেশীয় প্রযুক্তিতে হাল তেজাস এখনও পুরোপুরি পরীক্ষিত নয় এবং একে পুরো স্কেলের যুদ্ধক্ষেত্রে নামানো হলে ঝুঁকি থেকেই যায়। ইন্ডিয়ান এয়ারফোর্সের এয়ার ডিফেন্স সিস্টেম এখনও অনেকাংশে পুরনো। S-400-এর মতো আধুনিক সিস্টেম যুক্ত হলেও তা সীমিত এবং সমস্ত সীমান্ত জুড়ে মোতায়েন করা যায়নি। পাকিস্তানের JF-17 ব্লক 3 এবং চীনের J-20-এর মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের মুখোমুখি হলে ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকতা এবং সমন্বয় নিয়ে প্রশ্ন ওঠে। বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে যে ভারতীয় সেনায় NCO বা নন কমিশনড অফিসার এবং মধ্যম সারির অফিসারদের অনেকের সিদ্ধান্ত গ্রহণের ধীরগতি এবং পরিস্থিতি বিশ্লেষণে দুর্বল। যেমন কার্গিল যুদ্ধের সময় দেখা গিয়েছিল ভূখণ্ড এবং কৌশলগত উচ্চভূমির নিয়ন্ত্রণে দেরি করে প্রতিক্রিয়া, যার জন্য অনেক বেশি প্রাণহানি হয়েছিল। অন্যদিকে সাইবার এবং ইলেকট্রনিক যুদ্ধের যুগে প্রশিক্ষণ প্রয়োজন ডেটা ম্যানেজমেন্ট, ইলেকট্রনিক জ্যামিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভর। কিন্তু এখানেও ভারত পিছিয়ে। অনেক সেনা এখনও অ্যানালগ চিন্তায় আবদ্ধ, যেখানে শত্রু এগিয়ে যাচ্ছে ডিজিটাল এবং রোবোটিক লড়াইয়ে। ভারতীয় বাহিনীতে এখনও কোয়ান্টিটি ওভার কোয়ালিটি নীতি বজায় থেকেছে। প্রচুর জনবল থাকলেও তাদের মধ্য থেকে সবাই যুদ্ধক্ষেত্রের জন্য উপযুক্ত নয়। বিশেষ করে অসমর্থ নেতৃত্ব, দুর্বল শৃঙ্খলা এবং রাজনীতিকরণের কারণে সেনারা অনেক কৌশল ব্যর্থ হয়। কিছু ক্ষেত্রে ভুল কমান্ড বা ইন্টেলিজেন্সের ভুল বিশ্লেষণের কারণে পুরো ইউনিট ভুল জায়গায় অভিযান চালিয়েছে, যার মূল্য দিতে হচ্ছে বহু সৈনিকের প্রাণে। প্রযুক্তিগত ঘাটতির পাশাপাশি ইন্টিগ্রেটেড কমান্ড এবং সেন্ট্রাল কমান্ড, সেই সাথে সার্ভেলেন্সের ক্ষমতা ও সীমাবদ্ধতা ভারতের বিমান বাহিনীকে একাধিক ফ্রন্টে দ্রুত প্রতিক্রিয়ায় বাধা দেয়। উপগ্রহ নির্ভরতা এবং ডেটা ট্রান্সমিশন ইনফ্রাস্ট্রাকচার এখনও পশ্চিমা মানের কাছাকাছি পৌঁছায়নি। সবথেকে বড় সমস্যা হলো ভারতকে দুই ফ্রন্টের যুদ্ধ মোকাবেলা করতে হতে পারে চীন এবং পাকিস্তান একযোগে আক্রমণ করলে। এই পরিস্থিতিতে ভারতীয় বিমান বাহিনী বর্তমানে স্কোয়াড্রন সংখ্যা, অস্ত্রের মজুদ এবং ফ্লাইট রেডিনেস পর্যাপ্ত নয়।
যুদ্ধ যত আধুনিক হবে বিমান বাহিনীর দুর্বলতা ততই স্পষ্ট হবে। 2025 সালে ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে সবাই অবাক, রাফালের মতো সর্বাধুনিক ফ্রেঞ্চ যুদ্ধবিমান থাকা সত্ত্বেও ভারত কৌশলগতভাবে পিছিয়ে পড়ায়। প্রশ্ন উঠে যায়, এত আধুনিক প্রযুক্তি নিয়েও কেন ভারত জয় নিশ্চিত করতে পারল না? এর জবাবগুলো মূলত লুকিয়ে আছে ভারতের প্রস্তুতি, প্রতিক্রিয়া এবং কৌশলগত ভুলেই। প্রথমত, রাফাল যুদ্ধ বিমান শক্তিশালী হলেও সীমিত সংখ্যায় রয়েছে। ভারতের হাতে মাত্র 36টি রাফাল, যেখানে পুরোদমে যুদ্ধ চললে 3-4 দিনে এর অনেকগুলো বিমান মিশনে ব্যবহার ক্লান্ত বা নষ্ট হয়ে যায়। অন্যদিকে পাকিস্তান চীনের সহায়তায় JF-17 ব্লক 3 এবং কৌশলগত রাডার সাপোর্ট দিয়ে যুদ্ধক্ষেত্রে ভারসাম্যতা আনতে পেরেছে। দ্বিতীয়ত, রাফাল পরিচালনার প্রয়োজনে চূড়ান্ত প্রশিক্ষণ এবং সমন্বিত যুদ্ধ ব্যবস্থা, যা ভারত এখনো পুরোপুরি অর্জন করতে পারেনি। পাকিস্তান ঠিক তখনই HQ-16FE বা PL-15 এর মতো মিসাইল এবং AI ভিত্তিক ট্র্যাকিং দিয়ে রাফালের গতিপথ চিহ্নিত করে আর এক আঘাতেই বিমান ভূপাতিত করেছিল। তৃতীয় কারণ, পাকিস্তানের যুদ্ধক্ষেত্রে বেছে নেওয়া কৌশল। তারা ভারতকে হিমালয় বা কাশ্মীরের উপত্যকার মতো সীমিত গতি এবং উচ্চতা বিশিষ্ট অঞ্চলে টেনে নেয়, যেখানে রাফালের গতির সুবিধা কমে যায় আর JF-17 এর মতো লাইটওয়েট জেট বেশি কার্যকর হয়। যুদ্ধ শুধু অস্ত্রে নয়, পরিবেশ এবং কৌশলেও জয় নির্ধারিত হয়। সবচেয়ে বড় কারণ ভারতের গোয়েন্দা এবং প্রতিক্রিয়ার সীমাবদ্ধতা। পাকিস্তান AI ভিত্তিক এবং চীনা ডিটেইলিং সহ প্রযুক্তি ব্যবহার করে রাফালের কার্যকলাপ আগে থেকেই বুঝে ফেলে। ভারতীয় বাহিনী প্রতিক্রিয়ায় দেরি করে, ভুল জায়গায় ফোর্স পাঠায় এবং মূল আঘাত থেকে বাঁচতে পারে না। ভারতীয় বিমান বাহিনী একসময় এশিয়ার শ্রেষ্ঠ শক্তি ছিল, কিন্তু আধুনিক যুদ্ধ প্রযুক্তি, ইন্টেলিজেন্স এবং যুদ্ধ রেসপন্সের যুগে এই বাহিনীকে বিশাল আপডেট দরকার। যদি সেই আপডেট না আসে, তাহলে রাফালের গতি থাকলেও যুদ্ধে জেতার ক্ষমতা থাকবে না। শক্তি শুধু অস্ত্রে নয়, দক্ষতাতেও। ভারতীয় সামরিক বাহিনী যদি যুদ্ধক্ষেত্রে আধুনিক অস্ত্র হাতে নিয়েও তা পরিচালনায় দক্ষ না হয়, তবে এর পরিণতি এরকম মারাত্মক হবে বারবার। প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান এবং দ্রুত সিদ্ধান্তের সক্ষমতা না বাড়ালে ভবিষ্যৎ যুদ্ধে জয় শুধু একটি কল্পনাই হয়ে থাকবে ভারতীয়দের জন্য। প্রিয় দর্শক, ভারতীয়দের এই ব্যর্থতার পিছনে কী কারণ রয়েছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।